প্রধানমন্ত্রী মোদী তো বললেন যে ভারতীয় সৈন্যদের এই মৃত্যু বৃথা যাবে না, তো ভারত কিভাবে রেসপন্ড করছে? মিজান, আপনি ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী মোদীর আজকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং এই চীন ভারত সামরিক সংঘাত নিয়ে এই প্রথম তিনি মুখ খুললেন গত 1.5 মাসের ভেতর, সেই বক্তব্য যথেষ্ট কড়া ছিল। কিন্তু তারপরেও বলতে হবে সার্বিকভাবে ভারতের যে প্রতিক্রিয়া সেটা মূলত রিস্ট্রেইন বা একটা সংযমী দেখা গেছে সেটার সুরে। প্রধানমন্ত্রী মুখে বলেছেন যে ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচিত করা হলে তারা উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে আজ দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয়েছে এবং সেখানে মিস্টার জয়শঙ্কর বলেছেন যে ভারত মনে করে যে সোমবার রাতের যে হামলা বা যে সোমবার রাতের যে ঘটনা সেটা চীন পূর্ব পরিকল্পিতভাবে এবং আগে থেকে ঠিক করে এই পদক্ষেপ নিয়েছে। এই অভিযোগ তিনি তার চীনা কাউন্টার পার্টের কাছে করেছেন। চীনও বিষয়টা নিয়ে তাদের বক্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে এবং তাদের মধ্যেকার আলাপ কিন্তু শেষ হয়েছে এই নোটে যে কোনো পক্ষই এখন পরিস্থিতি এসকালেশন হয় এমন কোনো পদক্ষেপ নেবে না এবং শান্তি বজায় রাখার ওপরই জোর দেবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে সোমবার মধ্যরাতের পর যে ঘটনা গড়িয়েছে তার পরবর্তী 24 ঘন্টায় আর নতুন করে কোনো সংঘর্ষ হয়নি। সামরিক পর্যায়ে মেজর জেনারেল পদমর্যাদার অফিসাররা নিজেদের মধ্যে কথা বলছেন, ফলে নতুন করে আর কোনো সংঘাত সেখানে ঘটেনি। নতুন সংঘাত হয়নি, কিন্তু সোমবার রাতে যে সংঘাত হয়েছে সে সম্পর্কে তো প্রথম দিন তেমন একটা জানা যায়নি। এখন কি জানা যাচ্ছে? কারণ প্রথম দিন বলা হয়েছিল যে 3 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে, পরে জানা গেল যে 20 জন। তো গোলাগুলি ছাড়াই 20 জন মারা গেল। এইটা একটা অনেককেই অবাক করেছে এবং বিভিন্ন সূত্র থেকে ভারতের বিভিন্ন সামরিক বাহিনীর সূত্র থেকে যে খবরটা বা যে বিবরণটা এখন উঠে আসছে সেটা রীতিমতো অবাক করার মতো। তারা বলছেন হ্যাঁ, গালওয়ান উপত্যকায় সে রাতে একটাও গুলি ছড়া হয়নি, একটাও মর্টার শেল ছোড়া হয়নি, কিন্তু তারপরেও যে এতগুলো প্রাণহানি হলো তার কারণ ছিল যে সংঘর্ষটা ছিল খুব রক্তাক্ত। চীনা সৈন্যরা, ভারতের বক্তব্য অনুযায়ী চীনা সৈন্যরা শুধু পাথর নয়, তারা ধাতব লোহার ব্যাটন বা স্টিলের ব্যাটন নিয়ে আঘাত করে, এমনকি তার কাটা বা পেরেক বেঁধা বাঁশের রড, বাঁশের ব্যাটন নিয়েও তারা ভারতের ওপরে অতর্কিত হামলা চালায়, এমনটাই তারা বলছেন, যাতে ভারত হতচকিত হয়ে পড়েছিল ভারতীয় সেনারা। এবং ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে এমনও বলেছেন সেই মুহূর্তে পেট্রোল পয়েন্ট 14 কাছে গালওয়ান উপত্যকায় একটা পর্যায়ে ভারতের মাত্র 55 জন সৈন্যের বিপক্ষে 300 চীনা সৈন্য হামলা করেছিল, যেটাকে তারা ডেথ স্কোয়াড বলে বর্ণনা করেছেন এবং সেই কারণেই ভারতের তরফে এত ক্ষয়ক্ষতি হয়েছে। ডিফেন্স এক্সপার্ট অজয় শুক্লা ভারতের, যিনি এই বিষয়টা গত বেশ কিছুদিন ধরে ফলো করছেন, নানা রকম টুইট করছেন, তিনিও বিবিসিকে জানিয়েছেন তার কাছে খবর আছে এখনো ভারতের বহু সৈন্য কিন্তু চীনের কবজায় রয়েছে, যাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। শুভ, আমরা এই দুদিন ধরে ভারতের বক্তব্য শুনছি ভারতের দিক থেকে। আপনিও দিল্লিতে আছেন, চীনের দিক থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেল? না, দেখুন, ভারতের তরফে যেমন প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী আজ মুখ খুলেছেন, চীনের দিক থেকে কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং দূরের কথা, তার ক্যাবিনেটের কেউ বা তার সরকারের বড় কেউ মুখ খোলেননি। আমাদের চীনের বক্তব্য জানার একমাত্র সূত্র হলো বিভিন্ন পত্রপত্রিকা এবং চীনের সামরিক মুখপাত্র পিপলস ডেইলি। তারা এই প্রথম আজকে কিছু একটা মন্তব্য করেছে। তারা পিপলস লিবারেশন আর্মির পশ্চিম ফ্রন্টিয়ারের যিনি মুখপাত্র ঝ্যাং শুইলিকে উদ্ধৃত করে জানিয়েছে যে ভারতীয় সৈন্যরাই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যেটা ভারত চীন সীমান্তের, সেটা অতিক্রম করে বেআইনি কাজকর্ম করছিল এবং তারাই ইচ্ছে করে উস্কানি দেয়, প্ররোচনা দেয়, চীনা বাহিনীর উপর হামলা চালায়। তার ফলশ্রুতিতে এই দুপক্ষের মধ্যে এই সংঘাত হয়েছে বলে তারা বিবরণ দিয়েছে। কিন্তু চীনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা বা প্রাণহানি কতটা সেটা নিয়ে কিন্তু এখনো আমরা নির্দিষ্টভাবে কিছু জানি না। শুধু ভারতের সংবাদ সংস্থা এএনআই বলছে যে 43 জন চীনা সৈন্য গুরুতর জখম হয়েছে বা হতাহত হয়েছে, এরকম একটা খবর তারা জানাচ্ছে। তো ভারতে এই ঘটনার মানে রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয়েছে? এত বড় একটা সংঘর্ষ, যাতে অন্তত 20 জন বা আরো বেশিও হতে পারে সংখ্যাটা পরে ভারতীয় সৈন্যের প্রাণহানি হয়েছে, তারপরেও কিন্তু একটা রাজনৈতিক ঐকমত্য বা দেখা যাচ্ছে তা কিন্তু নয়। এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস, তার নেতা রাহুল গান্ধী এর আগেও টুইট করেছেন, তিনি আজও টুইট করেছেন কিভাবে চীন আমাদের সেনাকে হত্যা করলো,
কিভাবে চীন আমাদের জমি দখল করে নিল, এইটার জবাব কেন প্রধানমন্ত্রী দিচ্ছেন না? প্রধানমন্ত্রী এর জবাবে মুখ খুলেছেন ঠিকই, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব যথারীতি দেননি এবং এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক কিন্তু ভারতে চলছে। এবং শুধু রাহুল গান্ধী নন, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, তারাও এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাব চেয়েছেন এবং রীতিমতো কড়া জবাব চেয়েছেন। কিন্তু এখন অব্দি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সার্বিকভাবে ভারতের মূল যে প্রতিক্রিয়াটা, সেটা কিন্তু সংযমেরই চেষ্টা দেখা যাচ্ছে বা রেস্টুরেন্টের একটা মনোভাব দেখা যাচ্ছে বলা যেতে পারে। ধন্যবাদ শুভ। করে তুলতে সাহায্য করবে এই তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের লোকজন এই ওষুধটি কেনার জন্য বিভিন্ন ফার্মেসিতে ঝাঁপিয়ে পড়েছেন। অনেক ফার্মেসিতে এর মধ্যেই ওষুধটি ফুরিয়ে গেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা হলে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বলা হচ্ছে এটি একটি স্টেরয়েড এবং এর ব্যবহারের ফলে ভেন্টিলেটরে থাকা রোগীর মৃত্যু 1/3 কমে যাবে। ঢাকা থেকে সাইদুল ইসলামের প্রতিবেদন। ঢাকার অনেক এলাকার ফার্মেসিতে গতকাল থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ডেক্সামেথাসোন পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। একদিকে অনেক মানুষ যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি কেনার চেষ্টা করছেন, আবার ওষুধের দোকানগুলোর বিরুদ্ধেও মজুত করে রাখারও অভিযোগ উঠেছে। একাধিক দোকানে ঘুরেও ওষুধটি কিনতে পারেননি বলে জানাচ্ছেন মিরপুরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা। শুনছি যে এটা করোনার জন্য খুব ভালো উপকার পাচ্ছে লোকজন। আমার যদিও কোনো সমস্যা নেই, কিন্তু আশেপাশে কে কখন কবে কোন দিন অ্যাটাক করে বলা তো যায় না। তো এর জন্য আমি চাচ্ছি যে এটা কিনে বাসায় রেখে দেই, যদি দরকার হয় আমার বা আমার পরিবারের কারো যদি কোনো উপকারে আসে। ঠিক আছে, এর জন্য আমি এটা কিনতে গিয়েছিলাম, কিন্তু ফার্মেসিতে আমি কয়েকটা ফার্মেসি ঘুরেছি, কিন্তু ফার্মেসি গুলো বলছে শেষ হয়ে গেছে, তাদের কাছে নেই এখন এই মুহূর্তে। ব্রিটেনে একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন হাসপাতালে ভর্তি থাকা গুরুতর অসুস্থ ও উচ্চ ঝুঁকির রোগীদের কারো কারো চিকিৎসায় ডেক্সামেথাসোন সাহায্য করেছে। তাদের মতে মহামারী শুরু থেকে ওষুধটি ব্যবহার করা গেলে অন্তত 5,000 জীবন বাঁচানো যেত। এর ফলে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর হার 1/5 কমানো যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য প্রকাশের পর থেকে বাংলাদেশের ফার্মেসিগুলোয় ওষুধটি কেনার জন্য ভিড় করছেন অনেক মানুষ। গুলশানের একটি ফার্মেসির কর্মী কাউসার হোসেন বলছেন 2 দিন ধরে এই ওষুধের খোঁজে অনেকেই আসছেন। আগের প্রেসক্রিপশন অনেক কম আসতো, আপনার 1 বক্স তুললে অনেক আপনার 2-3 মাস চলে যেত। এখন গতকালকে প্রেসক্রিপশন হওয়ার পর থেকে এটা চাহিদাটা বাড়ছে। সকাল থেকে হাতে লেখা প্রেসক্রিপশন অথবা ডাক্তার লেখা প্রেসক্রিপশন আসতেছে, চাচ্ছে, কিন্তু আমাদের কাছে ওরকম স্টক নাই, বিদায় আমরা দিতে পারছি না। কয়দিন আগে যে আইভারমেকটিনের যে একটা গেল, ওইটার ধারাবাহিকতা এখন এটাও চাচ্ছে যে এইটাও কাজ করবে। মানুষের একটা মনের ধারণা যে ডেক্সামেথাসোন যেহেতু লেখছে এটাও কাজ করবে, এটাও নেওয়ার জন্য। এখন এটা যে কি কাজ করে এটা অনেকেই জানে না। বাংলাদেশে বহুদিন ধরেই স্টেরয়েড জাতীয় এই ওষুধটির ব্যবহার চলে আসছে। এটির দামও অনেক কম এবং বাংলাদেশের অনেকগুলো কোম্পানি উৎপাদন করে। করোনা ভাইরাসের চিকিৎসায় সাহায্য করবে এই তথ্য প্রকাশের পর এর চাহিদা রাতারাতি বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন অনিয়ন্ত্রিত ও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা হলে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, বলছিলেন ঢাকার একজন চিকিৎসক ডাক্তার রওশন আরা বেগম। যখন পেশেন্ট অক্সিজেনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, কোভিড-19 পেশেন্ট গুলো বা মেকানিক্যাল ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে যখন থাকে, তখনই শুধুমাত্র এই ডেক্সামেথাসোন ব্যবহার করে মর্টালিটি মানে মৃত্যু হার কিছুটা কমানো গিয়েছে। ডেক্সামেথাসোন খেলে করোনা থেকে মুক্তি লাভ হয়ে যাবে, এটা পুরোটা একটা ভুল ধারণা। আসলে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই ব্যবহার করব। এমনিতে যদি আমরা গণহারে ওরাডাক্সন খাওয়া শুরু করি বা ডেক্সামেথাসোন খাওয়া শুরু করি, তাহলে প্রধান যে সাইড ইফেক্টটা আমাদেরকে ফেস করতে হবে, এটা মানুষের ইমিউন সিস্টেমটাকে একেবারেই নষ্ট করে ফেলে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম জিরো বানিয়ে ফেলে। আর কারো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে আসে, তখন তার ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ইচ অ্যান্ড এভরি টাইপস অফ ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। পেশেন্ট যদি ডায়াবেটিক হয়ে থাকে, তার ডায়াবেটিক সুগার লেভেলটা আনকন্ট্রোল হয়ে যাবে। এরকম অনেকগুলো সাইড ইফেক্ট আছে। বাংলাদেশে তো এই ওষুধটি বেশ অনেক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কি ধরনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়? যেমন ধরেন আমাদের কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার বলি আমরা, যেমন বাত, ব্যথা, এরকম কিছু এসএলই, এই ধরনের কিছু ওষুধ শুনে থাকবেন। ব্রেনে ইনফেকশন হয়ে যায়, বা আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে টিবির ওষুধ দেই, তখন এই ইনজেকশন গুলো আমরা ইউজ করি। যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে সেটাকে স্টপ করে ফেলে। এর আগে আমরা অন্যান্য ওষুধ নিয়ে দেখেছি করোনাকালীন সময়ে, কিন্তু আগের ওষুধগুলোতে সাইড ইফেক্ট এত বেশি ছিল না। কিন্তু এখন যদি সবাই গণহারে ডেক্সামেথাসোন খাওয়া শুরু করে, তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ বিপর্যয় দেখা দিবে।
তিনি বলছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি যাতে কোনোভাবেই ওষুধের দোকান থেকে বিক্রি করা না হয়, সেটা এখন দ্রুত নিশ্চিত করতে হবে। ঢাকা থেকে সাইদুল ইসলাম। সর্বশেষ গত 24 ঘন্টায় দেশে পিসিআর পদ্ধতিতে 59টি ল্যাবে 17,500-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের পর 3 মাস পার হলেও দিনে 20,000 নমুনা পরীক্ষার টার্গেটে পৌঁছানো যায়নি। সরকারের বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য বলেছেন, এখন তারা 30,000 নমুনা পরীক্ষার টার্গেট দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। এর প্রেক্ষাপটে পরীক্ষার সংখ্যা যেহেতু বাড়ানো সম্ভব হচ্ছে না, ফলে অনেক মানুষ ইতিমধ্যেই সংক্রমিত হয়ে থাকতে পারে, যার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না বলে তারা মনে করছেন। সরকারের সাথে নমুনা সংগ্রহের কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এই সংস্থার নমুনা সংগ্রহের প্রকল্পের মোর্শেদা চৌধুরী বলছিলেন, পরীক্ষা না বাড়ানোর কারণে নমুনা সংগ্রহের পরও রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। অবশ্যই পরীক্ষা বাড়ানো উচিত। আর কিছু ল্যাবরেটরির রেজাল্ট পেতে একটু দেরি হয়। এই মুহূর্তে হয়তো কিছু কিছু জায়গায় যে পরিমাণ আমাদের স্যাম্পল কালেকশন হয়, তার চেয়ে হয়তো লোকজনের স্বল্পতার জন্য সেই পরিমাণ টেস্টটা তাড়াতাড়ি দ্রুত গতিতে রেজাল্টটা দেওয়া যায় না। সেটা একটা সমস্যার জায়গা তৈরি হয়। সরকার এতদিন পিসিআর পরীক্ষার বাইরে অন্য কোনো ব্যবস্থা বা বিকল্প কিছু করেনি। এমনকি সরকারের পক্ষ থেকে র্যাপিড টেস্টের বিরোধিতা করা হয়েছে। এখন দেশের বড় জেলা শহরগুলোতে ল্যাবরেটরিতে পিসিআর মেশিনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, প্রত্যেক জেলায় পিসিআর ল্যাব প্রতিষ্ঠার চেষ্টা তারা করছেন। একই সাথে তিনি বলেছেন, পিসিআর পরীক্ষার বিকল্প হিসেবে অ্যান্টিজেন পরীক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। অধ্যাপক আজাদ উল্লেখ করেছেন, বিশেষজ্ঞ কমিটি এখন সেই পরিকল্পনার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছে। আমরা টেস্ট অবশ্যই বাড়াবো। আমরা জেলা পর্যন্ত পিসিআর মেশিন দেওয়া যায় কিনা, উপজেলা পর্যন্ত সহজে করা যায় এই ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রবর্তন করা যায় কিনা, আরো বেসরকারি হাসপাতাল ক্লিনিককে আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা করার সুযোগ দেওয়া যায় কিনা, এইসব বিষয়ে আমরা খুব সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছি এবং এই জন্য একটা পরিকল্পনা তৈরির কাজ চলছে। 1 সপ্তাহের মধ্যে এই পরিকল্পনাটা তৈরি হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। কাজেই অবশ্যই টেস্ট বাড়বে। পিসিআর টেস্ট আর আমরা কত করব, সেটাও একটা বিবেচনার বিষয় আছে। অন্য ধরনের টেস্ট, অনেক অ্যান্টিজেন টেস্ট আছে, র্যাপিড টেস্টও এখন বাংলাদেশে 3 মাসের বেশি হয়েছে। কাজেই 3 মাসের বেশি হলে অনেকের অ্যান্টিবডি হয়তো ডেভেলপ করেছে, সেগুলো নির্ণয়েরও আসলে একটা সুযোগ আমার মনে হয় আমরা করতে পারি। সরকারের যে বিশেষজ্ঞ কমিটি পরীক্ষার বিকল্প উপায়গুলো নিয়ে পরামর্শ দিয়েছে, সেই কমিটির সদস্য অধ্যাপক শাহ মুনির বলেছেন, অ্যান্টিজেন পরীক্ষার বিষয়কে অগ্রাধিকার দিয়ে তারা সরকারকে সিদ্ধান্ত দিয়েছেন এই পদ্ধতিতে সহজে এবং দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে, যেটা সহজলভ্য হবে বলে তারা মনে করছেন। পিসিআর টেস্ট এক্সপ্যান্ড করতে করতে 56 পর্যন্ত এক্সপ্যানশন করা হয়েছে, আরো হয়তো কিছু করা যাবে, কিন্তু 30,000 টেস্ট করার মতন এক্সপ্যানশন আদৌ করা যাবে কিনা এটা নিয়ে আমাদের এইভাবে লিমিটেশন করবেন। বাট গভর্নমেন্ট চেষ্টা করছে যে 30,000 করা যায় কিনা, কিন্তু চ্যালেঞ্জিং হবে এটা করা। সুতরাং আমাদেরকে যদি আমরা অল্টারনেটিভ কোনো কিছু যদি বের করতে পারি, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি FDA অ্যাপ্রুভ একটা কুইক অ্যান্টিজেন টেস্ট করার জন্য ডিভাইস ওরা করেছে, যেখানে কিনা সরাসরি অ্যান্টিজেনটাকে করা যাবে, যাতে কিনা পিসিআর করার জন্য যে অ্যাম্প্লিফিকেশন করা এবং যে সময় লাগে সেই সময়টা কম সময়। সুতরাং আমরা যদি অ্যান্টিজেন টেস্টের ডিভাইস পাই, এটা এক্সপ্লোর করে যদি দেখি যে এটা পাই, তাহলে আমরা ওটা ইন্ট্রোডিউস করবো, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সব ধরনের পরীক্ষার বিষয় নিয়েই সক্রিয়ভাবে চিন্তা করা হচ্ছে, কিন্তু অধ্যাপক শাহ মুনির মনে করেন, র্যাপিড টেস্ট হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, এর মাধ্যমে সঠিক চিত্র পাওয়া যায় না। তারা অ্যান্টিজেন পরীক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছেন। অ্যান্টিজেন পরীক্ষা সম্পর্কে অধ্যাপক শাহ মুনির বলছিলেন, অ্যান্টিজেন মানে হলো আমাদের যে ভাইরাসে আরএনএ ভিতরে, আরএনএ বাইরে একটা কোড থাকে, আরএনএ কে পিসিআর এই আরএনএটাকে সেপারেট করে তারপরে আরএনএটাকে অ্যাম্প্লিফাই করে তারপরে দেখতে হয় যে আরএনএ পরিমাণ কি আছে কিনা, থাকলে কতটুকু আছে। আর যেটা হলো যে এই টেস্টে যেটা বলা হচ্ছে যে তারা এই ডিভাইসটাকে এমন ভাবে করছে যে স্যাম্পল কালেক্ট করে ওই এটাকে সেপারেট করে ফেলবে বাইরের কভারটাকে এবং সরাসরি আরএনএটাকে আইডেন্টিফাই করবে। এখন সেই ক্ষেত্রে এটা কতটুকু সেনসিটিভ, কতটুকু এগুলি দেখতে হবে। বিশেষজ্ঞরা বিশেষভাবে উল্লেখ করছেন, এখন সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে পরীক্ষার সংখ্যা বাড়ানো না হলে সংকট আরো বাড়বে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, তারা বিকল্প উপায়ের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এখন ব্যবস্থা কল্লোলের প্রতিবেদন। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে গণস্বাস্থ্যের কিট
করোনা ভাইরাস পরীক্ষায় অকার্যকর। এই কিট পরীক্ষা করে দেখার জন্য গঠিত কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তবে তিনি বলেছেন, যেসব এলাকায় পিসিআর সুবিধে নেই সেখানে এই কিট সহায়ক হতে পারে। সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানের তৈরি এই র্যাপিড টেস্ট কিট নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন রাকিব হাসনাত। রাকিব, কিসের ভিত্তিতে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় বলছে যে এই কিট কার্যকর নয়? আজকে সংবাদ সম্মেলনে উপাচার্য যেটি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন যে এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয় এবং তিনি বলছেন যে উপসর্গের প্রথম 2 সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11 থেকে 40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। এটি তাদের যে গবেষণার জন্য বা পরীক্ষা নিরীক্ষার জন্য যে কমিটি করা হয়েছিল, বিশেষজ্ঞ কমিটি, সেই কমিটি এই পরীক্ষা নিরীক্ষার পর এটি এই প্রমাণ পেয়েছে, সে কারণে তারা এটিকে অকার্যকর বলছেন। তবে তিনি বলেছেন যে যেসব জায়গায় RT-PCR পদ্ধতি নেই, অর্থাৎ যে পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই পদ্ধতি নেই, বা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও PCR এ নেগেটিভ এসেছে, তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা নেই যে কিভাবে এটি করা হবে বা কেন একদিকে শনাক্তকরণ 40% পর্যন্ত সম্ভব, আবার যেখানে PCR এ আসবে না সেটি কিভাবে সহায়ক হবে, তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আসেনি। তবে তিনি আরো জানাচ্ছেন যে এই কিটের মাধ্যমে 70% পর্যন্ত রোগী যাদের আগে কোভিড হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব হবে। অর্থাৎ ভিত্তিটা হলো এই যে এখানে যেই পরিমাণ রোগীর রোগ শনাক্তকরণের কথা সেটি হচ্ছে না এবং তাদের পরীক্ষা তারা পাচ্ছেন এটি অনেক কম। সে কারণে তারা বলছেন যে এটি ভাইরাস শনাক্ত করার ক্ষেত্রে কার্যকর নয়। তো বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের পর গণস্বাস্থ্য যারা এই কিটটি তৈরি করেছে তারা কি বলছে? তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সেখানে শুধু তারা বলেছে যে গণস্বাস্থ্যের সঙ্গে বিএসএমইউর একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে এবং তারা সেই বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ বিএসএমইউ থেকে কোনো অফিসিয়ালি কোনো বিস্তারিত রিপোর্ট পাননি এবং তাদের সাথে যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী তাদের আলোচনা করা হয়নি এবং এইটি পেলে পরবর্তী সময়ে যে স্বাক্ষরিত চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী তাদের মতামত তারা ওই বিশ্ববিদ্যালয়কে জানাবে। এবং এতে বলা হচ্ছে, তারা আরও বলছে যে ওই বিশ্ববিদ্যালয়ের মতামত অনুসারে কিট নিবন্ধন ও বিপণনের বিষয়ে বর্তমানে যা করার সেটি ঔষধ প্রশাসন অধিদপ্তরই সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি তারা প্রাথমিক এই প্রতিক্রিয়া বলেছে, তবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া এখনো তারা দেননি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। দেখা যাক সোশ্যাল মিডিয়াতে আজ কোন কোন বিষয়ে কথাবার্তা হচ্ছে, জানাচ্ছেন আফরোজা নীলা, সঙ্গে আছেন ফয়সাল তিতুমির। ধন্যবাদ মিজান। আজ করোনা ভাইরাস সহ আরো বেশ কিছু বিষয় সামাজিক মাধ্যমে আলোচিত ছিল, সেগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজ গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা নিয়ে যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেটি সামাজিক মাধ্যম, ফেসবুক, টুইটারে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য র্যাপিড টেস্ট কিট গণস্বাস্থ্য কেন্দ্র দিয়েছিল, পরীক্ষায় সেগুলো কার্যকর বলে প্রমাণ হয়নি। মোট 509টি রক্তের স্যাম্পল পরীক্ষার মাধ্যমে 1 মাস সময়ের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেলের গবেষণা দলের কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত আসে। তারা জানিয়েছে যে গণস্বাস্থ্য কেন্দ্র 12 মে প্রথমে 200টি কিট দিয়েছিল পরীক্ষার জন্য। আজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ওই সিদ্ধান্ত জানানোর পর থেকে কিন্তু এই নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। আমিন সজীব লিখেছেন, আজ স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, যেটা জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজ উনারা এতদিন এই কিট নিয়ে তালবাহানা করে এখন বলছেন যে এই কিটে করোনা টেস্ট সম্ভব নয়। সাদ সাব্বির মজা করেই লিখেছেন, এই কিট অকার্যকর ঘোষণা আসবে তা সবারই জানা, কারণ এই কিট পরীক্ষার ফলাফল চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে হয় নাই, হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে। এটি নিয়ে বিবিসি বাংলা টুইটে হৃদয় নামের একজন রিপ্লাই দিয়েছেন, জানতাম এইরকম কিছু একটা হবে। জোহান কাইয়ুম খান নামের একজন রিপ্লাই করে এই সিদ্ধান্তের পূর্ণাঙ্গ কপিটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন সবাই বিস্তারিত জানতে পারেন। এদিকে দুটো ছবি ফেসবুকে বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে। একটি ছবি পলিথিনে মোড়ানো একটি লাশ উদ্ধারের খবর, কিন্তু সেটার বিষয়ে যে তথ্য গণমাধ্যমে ছাপা হয়েছে সেটা খুবই হৃদয় বিদারক বলা যায়। খবরে বলা হচ্ছে যে করোনা ভাইরাসে মৃত ওই ব্যক্তির লাশ সৎকারে বাধা পাওয়ার ভয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রেখে যান
তার স্বজনেরা। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে টাঙ্গাইলের পুলিশ। এমন দুঃখজনক ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মনকে বেশ নাড়া দিয়েছে নীলা। যেরকম তুষার আহমেদ মন্তব্য করেছেন, পৃথিবীতে আজ সমাজ ব্যবস্থার বেহাল অবস্থা, মানুষ প্রয়োজনে এখন নিজেকে ভুলে যায়। রেশমা ইসলাম তিনি লিখেছেন, মানবতা আজ কোথায়? মোহাম্মদ হারুনুর রশিদ বলছেন, এই অমানবিক দৃশ্যগুলো আর সহ্য হয় না। এই ছবিটির পাশাপাশি আরেকটি ছবিও কিন্তু সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ওই ছবির বর্ণনায় বলা হচ্ছে, করোনায় আক্রান্ত স্বামী, কখন তার কি লাগে তাই পাশেই শুয়ে আছেন স্ত্রী। করোনা হারাতে পারেনি তাদের ভালোবাসাকে। তবে ছবিটি কবে তোলা কিংবা কোথা থেকে তোলা সেটি কিন্তু কোথাও বলা নেই। কিন্তু ছবিটি দেখে অনেকে আবেগ প্রকাশ করছেন, তাদের জন্য প্রার্থনাও করছেন কমেন্টে। এদিকে নাজিরা পারভিন নামের একজন সতর্ক করে লিখেছেন, স্বামীর পাশে ঘুমানো মানে স্বামীকে ভালোবাসা নয়। করোনা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, দূরত্ব বজায় রেখেও সেবা করা যায়, তাতে পরিবারের সবাই ভালো থাকতে পারবে। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধী একটি ওষুধ নিয়েও ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ডেক্সামেথাসোন সেবন করতেও বারণ করছেন অনেকে। যেরকম শাহ ফয়সাল ফিরোজ বলছেন, প্রতিদিন পাওয়া যায় কিন্তু লাশের সারি থেমে নেই। মানুষ ঘরামিন নামে একজনের মন্তব্য, সত্যি যদি কাজ হয় তো ধন্যবাদ সেই সব মানুষদের যাদের প্রচেষ্টায় এই সফলতা। নুরুজ্জামান কাকন জনসচেতনতা হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, নিউজ দেখে কিংবা সাধারণ মানুষের কথায় এই ওষুধ সেবন থেকে বিরত থাকুন, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। এদিকে গত 14 জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়েও টুইটারে জাস্টিস ফর সুশান্ত হ্যাশট্যাগ বেশ ট্রেন্ডিং হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে করা হলেও অনেকে হত্যাকাণ্ড হিসেবে এটাকে বিবেচনা করে এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করছেন। ভারতীয় গণমাধ্যমগুলোতেও বলা হচ্ছে যে সুধীর কুমার ওঝা নামে একজন অ্যাডভোকেট করণ জোহর, সালমান খান সহ 8 জনের বিরুদ্ধে বিহারের একটি আদালতে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে সুশান্ত সিং রাজপুতকে প্রায় 7টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার কিছু সিনেমাকে মুক্তি দেওয়া হয়নি। এসবের ফলেও মানসিকভাবে বিষণ্ণ ছিলেন 34 বছর বয়সী, এমনটা বলছে ভারতীয় গণমাধ্যম। তো এই ছিল মোটামুটি আজকের মতো সামাজিক মাধ্যমের আলোচিত খবর। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলা। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। চীন সীমান্তে সংঘর্ষের পর ভারত চীনের কাছে প্রতিবাদ জানিয়ে বলেছে যে চীন ভারতের ভেতরে একটি কাঠামো নির্মাণের চেষ্টা করছিল, যার ফলে এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 20 জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত শান্তি চায়, তবে উস্কানি দেওয়া হলে দিল্লি তার জবাব দিতে প্রস্তুত। আর করোনা ভাইরাসের নতুন ওষুধ ডেক্সামেথাসোন কেনার জন্য বাংলাদেশে হুড়োহুড়ি, তবে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। আর দিনে 30,000 নমুনা পরীক্ষা টার্গেট করে টেস্টের বিকল্প উপায় খুঁজছে বাংলাদেশ সরকার। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30 এবং ভারতে রাত 10টা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য।